প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটিএন নিউজের মাসব্যাপী নিয়মিত বিশেষ আয়োজন বইপত্র প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। ঘরের কোনো আসবাবপত্রই বইয়ের মতো এত সুন্দর নয়। বইবিহীন একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মতো। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশের বিশিষ্ট প্রকাশক ফরিদ আহমেদ। আর অনুষ্ঠানটির নিবেদক বইপত্র প্রকাশন, আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। ফরিদ ভাই, আমাদের এটিএন নিউজের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? জি আছি, ভালোই আছি। ফরিদ ভাই, বাংলাদেশে সৃজনশীল প্রকাশনা জগতে সময় প্রকাশ একটি বিশিষ্ট নাম। আপনি এর কর্ণধার এবং সভাপতি বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির। এর আলোকে আপনি কি বলবেন? এই যদি আমি সৃজনশীল প্রকাশনা নিয়ে কথা বলি তাহলে তো অনেক কিছুই বলতে পারি। 3 দশকের আমার অভিজ্ঞতা সৃজনশীল প্রকাশনা নিয়ে। সময় প্রকাশন আমি নিজের হাতে তৈরি করেছি। যখন আমি সময় প্রকাশন তৈরি করি তখন সৃজনশীল প্রকাশকের সংখ্যা ছিল একেবারে কম, হাতে গোনা 20-25 জনের মতো ছিল। এবং তারপরেও যারা প্রকাশক ছিলেন তারা বংশানুক্রমিক বইয়ের ব্যবসা করে আসছেন। একদম নিউ কামার, ফ্রেশ ব্লাড প্রকাশক তখন খুব একটা ছিল না। তখন ব্যবসা শুরু করেছি এবং সৃজনশীল ব্যবসার অনেক প্রতিকূলতা ছিল সৃজনশীল প্রকাশনার। সেসব প্রতিকূলতাকে উত্তরণ করে একটা পর্যায় পর্যন্ত এসেছি। এটা হলো একটা ব্যাপার। আর যদি আপনি আমাদের সৃজনশীল প্রকাশক সমিতির কথা বলেন তাহলে বলবো এই সমিতিটাও আসলে আগে ছিল না। আগে আমরা আমাদের বাংলা বাজার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি আছে, সেই সমিতির অন্তর্ভুক্ত ছিলাম। তো সেখানে প্রকাশক এবং বিক্রেতা প্রথমেই দুটা হচ্ছে দুই ভিন্ন চরিত্রের ব্যবসায়ীরা একটা সংগঠনে। তারপরেও সেখানে প্রকাশকদের মধ্যে সব ধরনের প্রকাশক আছে। বোর্ড বই প্রকাশক, গাইড বই প্রকাশক, ধর্মীয় বই প্রকাশক, আর বিভিন্ন ধরনের সৃজনশীল খুব ক্ষুদ্র ছিল। তো ইত্যাদি থেকে আমরা সৃজনশীলদের জন্য আলাদা একটি সমিতি করার স্বপ্ন দেখি এবং সেটা আমাদের তখন সিনিয়ররা ছিলেন, আমাদের মহিউদ্দিন সাহেব ছিলেন, চিত্তরঞ্জন শাহ ছিলেন, মফিদুল হক আছেন এখনও, মফিদুল হক। এসব আমাদের সিনিয়রদের অনুপ্রেরণায়, তাদের সহযোগিতায় এই প্রকাশনাটা 1999 সালে সৃজনশীল প্রকাশক সমিতি গঠিত হয়। আমরা জানি আপনি নির্মোহ মানুষ, এটা আমরা জানি। এই পদে আমি যেতে চাইনি একটা। আর 2 নম্বর হচ্ছে যে আমি যতদিন ধরে সমিতির সাথে জড়িত আছি আমার প্রকাশক বন্ধুরা দেখেছে যে আমি কাজটার প্রতি খুব নিবেদিত। যে কাজটা সমিতির করা দরকার সেটার পিছনে আমি লেগে থেকেছি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজে সফল হয়েছি। আর মিথ্যা আশ্বাস দেওয়া বা বিভ্রান্তমূলক কথাবার্তা, এটা আমি আমার এই সমিতি করার জীবনে কোনোদিন বলেছি বলে কেউ বলতে পারবে না। ফরিদ ভাই, তাহলে আমরা ধরে নিলাম আপনি সর্বোচ্চ ভোট পাওয়ার পিছনে আপনি নিবেদিত প্রাণ ছিলেন সমিতির জন্য। এটাই মনে আপনার আউটপুট। ফরিদ ভাই, করোনা মহামারীর কারণে আপনি জানেন প্রকাশকগণ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন, কিন্তু আপনারা কেউই সরকারিভাবে কোনো প্রণোদনা পাননি। এই প্রণোদনা না পাওয়ার পিছনে আপনাদের সমিতির সঠিক নেতৃত্বের ব্যর্থতাকেই অনেকে দায়ী করেন। এ ব্যাপারে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি যে জিনিসটাই করি যে প্রণোদনার জন্য যেসব উপায়গুলো আছে সেগুলোতে আমরা কিছুটা কাজ করেছি। আমি এটা অনেক আগের থেকে বলতাম এবং আমি বিশ্বাস করি যে সৃজনশীল প্রকাশনা এমন একটি স্তরের ব্যবসা যে প্রকাশকরা কারো সাহায্য চায় না। আমি এখনও বলি সৃজনশীল প্রকাশকরা কারো সাহায্য চায় না, আমরা সহযোগিতা চাই। রাইট। এবং আমরা প্রণোদনাটা সবসময় চেয়ে এসেছি, কোনো নগদ অর্থে নয়, কিংবা ধরেন একেবারে ইন্টারেস্ট ফ্রি লোন এরকমও না। আমরা সবসময় প্রণোদনাটা চেয়ে এসেছি। সহযোগিতা কী ধরনের হতে পারে? সেটাই বলেছি যে আমাদের বই ক্রয় করেন,
সৃজনশীল প্রকাশকদের মূল কাজ হচ্ছে বই প্রকাশ বই তো করা। ক্রয় এখনো করছে। আমরা বই প্রকাশ করি, কিন্তু গত 2 বছরের করোনার কারণে সেই বইয়ের ক্রেতা নেই। সুতরাং সরকারের যেসব উৎস আছে, সরকারের কিন্তু অনেকগুলো সেক্টর আছে যারা বই ক্রয় করেন, আবার কিছু কিছু সেক্টর আছে যারা নিয়মিত ক্রয় না করলেও তাদের সুযোগ আছে। সুতরাং সেই সব সুযোগগুলোকে তারাও বই ক্রয় করেন, এবং যেসব স্তরে বা সেক্টরে বই ক্রয় করা হয় সেখানে বাজেট বৃদ্ধি করেন। এই ব্যাপারটাতে আমরা সবসময় কাজ করেছি, এবং কিছু কিছু কাজ হয়েছে, কিছু পদ্ধতি চলছে, আবার কিছু বড় অঙ্কের কাজ হয়েছে কিন্তু প্রকাশকরা বঞ্চিত হয়েছে। এই যে বঞ্চিত হওয়ার যে বিষয়টি, সেখানে আবার আমরা প্রতিবাদ করেছি এবং সেটা স্থগিত হয়ে গেছে। এই উদাহরণগুলো আছে 2 বছরে অনেক ঘটনা ঘটেছে। কোনো কোনো জায়গাতে আপনার বইয়ের বাজেট বেড়েছে, অল্পই বেড়েছে, আবার 2টা তো বড় বড় প্রজেক্ট এখন প্রসেসে রয়েছে, এবং এইগুলোও যখন শুরু হবে তখনও একটা ভালো বড় প্রজেক্ট হবে। ফরিদ ভাই, গত 2 বছর যাবৎ বইমেলা হচ্ছে কি হবে না, কবে হবে, আদৌ হবে কি না, এ ধরনের নানা জল্পনা কল্পনা শোনা যায়। এই জল্পনা কল্পনার কারণে বইমেলার যে আবেগ এবং ঐতিহ্য নষ্ট হচ্ছে কিনা? বইমেলার ঐতিহ্যটা যেন নষ্ট না হয় তার জন্য বইমেলা চলমান রাখার পক্ষে আমরা, এবং 2021 সালে অনেক বাধা বিপত্তি পেরিয়েও বইমেলাটা শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল চলমান রাখার স্বার্থে। এবং 2022 সালে এই বইমেলা যেন কোনো ক্রমেই এতটুকু বিঘ্নিত না হয়, এর জন্য আমরা অনেক আগের থেকেই কাজ করে আসছি। কিন্তু এটা দেশবাসীও সবাই দেখেছেন যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে হঠাৎ করে করোনার সংক্রমণ খুবই ঊর্ধ্বগতি ধারণ করলো, এবং এর ফলে 2 সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হলো। তখন থেকে আমরা সচেতন যে বইমেলাটি যেন ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হয়, এবং এটা নিয়ে আমরা তখনও কাজ করেছি। কাজ করে কিন্তু আমরা বইমেলাটিকে অন্তত ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারির আগেই যেন বইমেলা মাঠে গড়ায়, সেরকম পদক্ষেপগুলো আমরা গ্রহণ করেছি। এখন করোনা এমন একটি বিষয়, সেটা সারা বিশ্বের জন্যই নতুন এবং ভয়াবহ ও ভয়ঙ্কর। সেটা আমাদের জন্য একেবারেই এক্সেপশনাল কিছু না, সারা বিশ্বের জন্য। এর জন্য কিছুটা এদিক ওদিক হয়েছে, কিন্তু যেহেতু বইমেলা হয়নি, এরকম বছর যায়নি, সুতরাং ঐতিহ্যে বিঘ্ন ঘটেছে আমি বলবো না। ধারাবাহিকতায় কিছুটা আপনার ছেদ ঘটেছে, এবং এই ছেদটা সবাই মেনে নেবে, কারণ আমরা জানি যে বিশ্বের 1 নম্বর বইমেলা যেটা ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার, ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার কিন্তু 2020 সালে অনুষ্ঠিত হয়নি, 2021 সালে হয়েছে। 2020 সালে ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার একেবারেই হয়নি, লন্ডন বুক ফেয়ার একেবারেই হয়নি, এবং আমাদের একদম ঘরের কাছের যেটা কলকাতা আন্তর্জাতিক বইমেলা, সেটাও কিন্তু 2021 সালে অনুষ্ঠিত হয়নি। আমরা কিন্তু করেছি, একটু পরে করেছি, হ্যাঁ করেছি আমরা। এবং 2022 সালেও আপনার ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ারও একটু এতটা উজ্জ্বলভাবে হয়নি, হয়েছে 2022 সালের জানুয়ারির শেষ সপ্তাহে যেটা কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয়, সেটা তারা শুরু করতে পারেনি, তারা 1 মাস পিছিয়ে দিয়েছে। সুতরাং এই অসুবিধাটা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য, এটাকে মানিয়ে নিতে হবে। ফরিদ ভাই, গত বছর বইমেলায় প্রকাশকদের ব্যাপক ক্ষতি হয়েছে, আপনি তো জানেন। এবারও কি বইমেলা সেই পথে এগুচ্ছে? এই জন্য এবার আমরা, মানুষ তো চলতে চলতে শিখে, এবং সেই শেখার থেকে শিক্ষা গ্রহণ করে। গত বছর আমাদের আশঙ্কা ছিল যে ফেব্রুয়ারির পরে বইমেলা অনুষ্ঠিত হলে কেমন হবে না হবে, তো কেমন হবে না হবে সেটা আমরা দেখে ফেলেছি। যার জন্য 2021-এর শেষের দিক থেকে আমরা খুব সচেতন কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা অব্যাহত রেখেছি যে 2022 সালে যেন ফেব্রুয়ারির বইমেলাটি ফেব্রুয়ারিতেই হয়। তবে বাস্তব কারণে প্রথম 2 সপ্তাহ বইমেলা মাঠে আসতে পারে না। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একটা মঞ্চে যখন আলো জ্বলে, সেই আলোটা জ্বালানোর জন্য কিন্তু অনেকগুলো দিন, অনেকগুলো রাত, অনেকগুলো লোককে পরিশ্রম করতে হয়, তারপরেই কিন্তু মঞ্চে আলোটি জ্বলে। এবং আলো যখন জ্বলে তখন দর্শকরা ঝলমলে একটা মঞ্চ দেখে, অন্ধকার মঞ্চটা কিন্তু দেখে না। সুতরাং বইমেলা যেদিন থেকে অনুষ্ঠিত হবে তার কিন্তু অনেক আগের থেকে অনেক পরিশ্রম, অনেক কাজ করতে হয়, সেটা সবার চোখে পড়ে না। এবং এই জিনিসটাই কিন্তু আমরা খুবই সচেতনভাবে এই কাজটাকে আমরা দীর্ঘদিন ধরে করে আসতেছি, যে অন্তত
21শে ফেব্রুয়ারির আগে বই ফেব্রুয়ারিতে মেলাটা হোক। শুরু হতো। ফরিদ ভাই, এবার আমাদের শেষ প্রশ্ন আপনার প্রতি, সেটা হলো বইয়ের পাঠক কমে যাওয়ার পিছনে অনেকে বলেন প্রকাশকরা দায়ী। কিভাবে বলেন? যে বইয়ের মূল্যটা আপনার বাড়িয়ে দেন, এত বাড়িয়ে দেন যে বই আমরা 20 বছর আগে কিনেছিলাম 100 টাকা দিয়ে, সে বই এখন কিনতে হয় 500 টাকা দিয়ে। এই জন্য আমরা কি নতুন প্রযুক্তিকে গ্রহণ করতে পারি না? যেমন ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, এই চ্যানেলগুলো কিন্তু চলে বিজ্ঞাপনের। তো আপনারা কি পারেন না বইয়ের ভেতরে ইনার পেজে একটি বা দুটি বিজ্ঞাপন দিয়ে বইটির দাম কমিয়ে দিয়ে? এটা কি সম্ভব? আপনার প্রশ্ন একটি করেছেন, কিন্তু এটার মধ্যে 3টি প্রশ্ন আছে। আমি ছোট ছোট করে 3টি প্রশ্নের উত্তর দিই। প্রথম কথা হচ্ছে যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধি পেয়ে গেলে ক্রেতা কমে যায় না। বুঝলেন? তো বইয়ের ক্ষেত্রে, কারণ আমি যদি অন্যান্য ক্ষেত্র ধরি, আপনি যে সময়টার কথা বলছেন যে 90 দশকে আমরা একটি বইয়ের সর্বোচ্চ দাম রাখতাম 50 টাকা, 60 টাকা, এখন সেই ভলিউমের বইটা 200 টাকা হয়েছে। আপনি যদি একটা বার্গার খেতে যান, তাহলে সেই সময় বার্গারের যা দাম ছিল, এখন যদি সেটা করেন, ডিফারেন্সটা এরকমই হয়েছে। এক কাপ কফিও যদি আপনি খেতে যান, 200 টাকার নিচে এক কাপ কফি পাওয়া যায় না। সুতরাং এটা হচ্ছে মানসিকতা এবং রুচির বিষয়। তারপরও দামটা একটা ফ্যাক্টর বটেই। আমরা অনেক পরীক্ষা করে দেখেছি যে আমাদের বাঙালিদের কিন্তু রুচিবোধ অনেক উন্নত মানের, অবশ্যই। এবং আমরা পয়সা খরচ করতে রাজি আছি, কিন্তু আমরা আমাদের রুচিটাকে নামাতে রাজি নই। আমরা অনেক বইয়ের ভালো প্রোডাকশন দিয়েছি, একই বইয়ের একটু খারাপ প্রোডাকশন দিয়েছি। ভালো প্রোডাকশনটার দিকেই লোকজনের চোখ যায় এবং কেনে। আমি আমার একাধিক বইয়ের এরকম উদাহরণ দিতে পারি, কিন্তু এটা তাহলে নিজের প্রচার হয়ে যাবে এই অনুষ্ঠানটা, এর জন্য আমি বলবো না, কিন্তু আমার কাছে একদম এরকম উদাহরণ আছে। এটা হলো একটা কথা। 2 নম্বর হচ্ছে পাঠক আর ক্রেতা কিন্তু সেম নয়। আপনি বলেছেন পাঠক কমে গেছে। পাঠক কিছুতেই দামের জন্য কমেনি। দামের জন্য কমতে পারে ক্রেতা, কিন্তু আসলে কিন্তু আমাদের ক্রেতা কমেনি, ক্রেতা কিন্তু বেড়েছে, পাঠক কমেছে। এই হিসেবটা আপনি অঙ্কের গাণিতিক হিসাবে আসতে হবে। 90 দশকে বাংলাদেশের যে জনসংখ্যা এবং শিক্ষিতের যে হার ছিল এবং যে পরিমাণ ক্রেতা ছিল, এখন অনেক বেড়েছে, কিন্তু এখন জনসংখ্যা অনেক বেড়েছে, শিক্ষিতের হারও অনেক বেড়েছে। সুতরাং ক্রেতা বাড়লেও সেটাকে কিন্তু হার, জনসংখ্যার রেশিওতে আমি আর ক্রেতা বেড়েছে বলতে পারি না। আরেকটি কথা, প্রতিটা বইমেলার সময় আমি আমার ইন্টারভিউতে বলি, এটা আপনারা খেয়াল করে থাকতে পারেন, যে বাংলাদেশে পাঠক বাড়েনি, ক্রেতা বেড়েছে, এবং ক্রেতা যারা আছেন তারা সবাই পাঠক নন। যদি এই ক্রেতার সংখ্যাটাকে আমরা পাঠকে পরিণত করতে পারি, তাহলে এই প্রশ্নটা আমাদেরকে আর কখনো করতে হবে না। আর ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার যে বিজ্ঞাপনের কথাটা আপনি বলছেন, সৃজনশীল প্রকাশনাটা একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। সৃজনশীল লেখক, একজন লেখক সহজেই সৃজনশীল লেখক হতে পারেন না। তার মেধার সাথে মন এবং কিছুটা আমরা বলি যে ঈশ্বর প্রদত্ত কিছুটা যেটা আর কি, হ্যাঁ হ্যাঁ, জিনিসও বলি। থাকতে হয়। সুতরাং অন্য কোনো পেশার সাথে সৃজনশীল প্রকাশনাটাকে মেলানো মেলানো যায় যাবে না। না। ঠিক এবং বলেছেন। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কি ফেব্রুয়ারি বইমেলা, আপনি কি মনে করেন 5 কোটি টাকার বিজ্ঞাপন পাওয়া সম্ভব না? খুবই সম্ভব। এবং 5 কোটি টাকার বিজ্ঞাপন হলেও এই মেলা ঝলমলে মেলা হয়ে যেতে পারে, এবং এই বই মেলাতে বইয়ের এখন দামও কমানো যেতে পারে। কিন্তু আমরা সবকিছুর মধ্যে আপনার ওই বিজ্ঞাপনের চটক দিয়ে জিনিসটাকে, সেদিকে যেতে চাচ্ছেন না। ওই ওই মানসিকতাটা আমরা এই এখনো তো বর্জন বিষয়টা, করে মূল থাকতে বিষয়টা হলো পারছি। আপনার সেই বিজ্ঞাপনের দিকে যেতে চাচ্ছেন না। আমরা আমাদের ধন্যবাদ নিজেদের আপনাকে। সামর্থ্য অনুযায়ী হাঁটতে ফরিদ চাচ্ছি। ভাই, আমাদের সময় স্বল্পতায় আমাদের আলোচনার এখানেই ইতি টানতে হবে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বইপত্র যারা এই অনুষ্ঠানটির জন্য আয়োজন করেছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছে। সৃজনশীল বইয়ের অনুষ্ঠান করার মানসিকতাও একটা বড় ব্যাপার, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশের বিশিষ্ট প্রকাশক ফরিদ আহমেদের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।